হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আশা করছি। তো কে কেমন আছো? আহ, আগে একটু জানাও, তারপরে আস্তে আস্তে আমরা মূল ক্লাসে প্রবেশ করবো। এর মধ্যে আরো কয়েকজন চলে আসবে, আমরা সবাইকে নিয়ে আস্তে আস্তে শুরু করি ক্লাসটা। উম, 45 রান। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওনার মধ্যে কাছে শুনে নেবো না। আহ, অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আদাব দিচ্ছ, অনেক আদাব। কি অবস্থা ভাই? হ্যাঁ, রাইসুল, মৌরিয়া, আফিয়া, সাফত, নুসরাত, মাহিদুল, তোয়েবা, মাইশা, আনিস, রিফা, জান্নাত, তানজিলা, ওকে, ডিএমসি ড্রিমার্স, ওরে বাবা রে, বিশাল ব্যাপার। তাসনিম, মেহেদি, নুসরাত, সৌরভ, উম্মে আক্তার, মেহেদি, নিলয়, শান্ত পাচুয়ারি, বাপরে বাপ, রিমি কেমন আছো, গালিব কেমন আছো, তাবাসসুম, তোমরা সবাই ভালো আছো বুঝতে পারছি। মৌসুমী, শাকিল, নুসরাত। শোনো, তোমাদের ক্লাসে তোমরা যে কমেন্ট করো না, সবই দেখা যায়, আমরা সবই দেখতে পাই, কিন্তু বোঝো তো ক্লাসের একটা টাইম থাকে। মনে করো যে তোমাদের ক্লাসটা 1.5 ঘন্টার ক্লাস, সো এর মধ্যে একটা নামাজের ব্রেক থাকে। অনেক সময় ক্লাস শুরু হতে 2-5 মিনিট দেরি হয়ে যায়। তো এতে তাতে করে যেটা হয় যে ইচ্ছা থাকলেও না, সবার সাথে আসলে ইন্টারঅ্যাক্ট করা যায় না। এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, আমি কয়েকজনের নাম তখন সামনে ছিল, আমি কয়েকজনের নাম বললাম। আর সবারটা এই মুহূর্তে বলতে পারছি না, কেননা সবটা বলতে গেলে দেখা গেল যে সময় চলে যাবে। ওকে। তো এখন কথা হচ্ছে যে দেখতে দেখতে দেখছো তোমরা কিন্তু কলেজে উঠে গেছো, এবং ফার্স্ট ইয়ার কিন্তু দেখতে 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 চলে যাচ্ছে। এইভাবে দেখতে দেখতে দেখবা যে সেকেন্ড ইয়ার চলে আসছে, তখন মাথায় অনেক 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 চাপ চলে আসবে। আর একটা জিনিস খেয়াল করে দেখবা যে দিন কিন্তু আসলে দেখতে দেখতে চলে যায়, তাই না? সেদিন এসএসসি পরীক্ষা শেষ করতে না করতে এখন দেখো ফার্স্ট ইয়ার কিন্তু শেষ তোমার। বাংলাদেশে মানে সবকিছু মিলে পড়াশোনা আমরা একটা ঘোলাটে অবস্থায়। এই জন্য আসলে আমরা অনেক কিছু দেখবো যে কলেজের 2 বছর কখন যে দেখতে দেখতে চলে যায় আসলে টের পাওয়া যায় না, তাই না? এই যে দেখতে দেখতে তোমার এই যে 2025 সালটা গেল, কাগজে কলমে কিন্তু তোমার ফার্স্ট ইয়ার শেষ। সেকেন্ড ইয়ারটা হচ্ছে কাগজ কলমে, তোমার সেকেন্ড ইয়ার হচ্ছে কাগজে কলমে 2026 সাল। আর 27 সালে তোমার এইচএসসি পরীক্ষা। সো সমস্যা হচ্ছে একটাই, যে আমাদের দেশে যেটা হয়, এই যে দেখো 25 সালটা চলে গেল, কিন্তু তুমি কিন্তু ওইভাবে 25 দিনও ভালোভাবে পড়ার সময় পাও না। অথচ ফার্স্ট ইয়ার শেষ। হ্যাঁ প্লাবন, বুঝতে পেরেছো কথাটা? সো আমার কথা হচ্ছে যে আহ দিন দেখতে দেখতে চলে যাবে। ফার্স্ট ইয়ার যেমন দেখতে দেখতে চলে গেছে, এর মধ্যে দেখবে ফার্স্ট ইয়ার ইয়ার ফাইনাল চলে আসছে। তারপরে হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠে যাবা, তারপরে দেখবা যে আরো চাপ। তো এই চাপের মধ্যে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যে কি করতে হয় জানো? চাপের মধ্যে হচ্ছে একটা পরিকল্পনা করতে হয়, এবং সেই পরিকল্পনা অনুযায়ী সামনের দিকে আগাতে হয়। এই যেমন মনে করো যে তুমি এখন একটা প্ল্যান করে ফেলো যে তুমি কি পড়তে চাচ্ছ আগামী 1 মাস। 1 মাস না, তুমি 1 সপ্তাহের একটা প্ল্যান করো। 1 সপ্তাহ 1 সপ্তাহ করতে করতে এইভাবে 1 মাসের একটা প্ল্যান করে ফেলো। তারপরে দেখবা যে 1 মাস পরে তুমি মোটামুটি ভাবে বুঝতে পারছো যে কি বলা যায়, যে আমার এইটা এইভাবে পড়তে হবে, এইটা সেইভাবে পড়তে হবে। এর ফলে যেটা হবে, আহ, তোমার মধ্যে একটা আইডিয়া গ্রো করবে যে আমার এটা এইভাবে পড়া উচিত, এটা এটা করা উচিত, এটা না করা উচিত। বুঝতে পারছো?
কিন্তু তোমাদের এই মুহূর্তে আমার কাছে মনে হয় তোমরা এই মুহূর্তে আমি যেটা বুঝি তোমরা একটু ঘোলাটে অবস্থায় আছো। কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, বা কতটুকু পড়তে হবে না, এই বিষয়টা নিয়ে আমার কাছে মনে হয় যে তোমরা একটু কেমন যেন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকো সবসময়। তো এই জন্য আমি সবসময় তোমাদের একটা কথা বলি যে পড়াশোনাটাকে এত চাপ হিসেবে না নিয়ে একটু 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 করে করে আহ তুমি এটা স্টার্ট করো। ঠিক আছে? এই যেমন সাইমন বলছে যে দিন যায় রাত যায় মাস যায় কিন্তু পড়া হচ্ছে না। সো বাস্তবে এটাই হয় সাইমন ইসলাম। কিন্তু পরীক্ষা কিন্তু দেখতে দেখতে গায়ের উপরেই চলে আসবে। ঠিক আছে? সো এই জন্য আমি একটা কথা বলি ভাই, এত চাপ না নিয়ে তুমি একটাই কাজ করবা যে তুমি ছোট একটা রুটিন করে ফেলো যে আমি ভাই রেগুলার 2 ঘন্টা পড়ব, রেগুলার আমি 3 ঘন্টা পড়ব। এইভাবে তুমি 2 থেকে 3 ঘন্টা করে আস্তে আস্তে তোমার পড়ার জার্নিটা শুরু করো। তারপরে এক সময় দেখবো যে তুমি কখন 5 ঘন্টা 6 ঘন্টা পড়ে ফেলছো তুমি নিজেও টের পাবা। বুঝতে পারছো? সো ভালোভাবে শুরু করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে আমরা আস্তে আস্তে আজকে ক্লাসে প্রবেশ করি। এবং একটা সত্যি করে একটা কথা বলো তো একেবারে ক্লাসের শুরুতে, এই যে গতদিন ক্লাসে আমি বানান নিয়ে এত বক 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 করলাম, তোমরা ক্লাসের শেষে কি তোমাদের কাছে যদি কোনো বই থেকে থাকে আহ এটা আসলে পড়েছো কিনা আমি যা জানতে চাচ্ছি। যে এই যে গতদিন ক্লাসে বানানের উপরে প্রথমে একটা ক্লাস নিলাম এবং কিছু মজার মজার কিছু রুল একটু দেখায় দিলাম এবং মজার রুলগুলো একটু শর্টকাটে করে দিলাম। সো আহ, এই যে বানানের উপর একটা ক্লাস নিলাম, সবাই পড়েছো কিনা সত্যি কথা বলবা, না পড়লেও কোনো সমস্যা নেই। তুমি পড়েছো কিনা জাস্ট এটা একটু জানাও। না পড়লে কোনো সমস্যা নেই, আজকে পড়োনি কালকে পড়বা, সমস্যা কি? আমি তোমাকে নিয়ে খুব কনফিডেন্ট। ওকে। সো আমি তোমাদের কমেন্টে স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে, ও আমি দেখে একটা জিনিস বুঝতে পারছি যে অনেকেই পড়েছো অনেকেই পড়ো নাই। এখন একটা কথা শোনো ভাই, আহ তুমি পড়োনি গতদিন এতে কোনো কোনো সমস্যা নাই, কিন্তু প্রতিদিন না এইভাবে পড়া জমায় রাখা যাবে না। তুমি দেখবে একটা জিনিস খেয়াল করে, প্রতিদিন পড়া জমায় রাখতে রাখতে না একেবারে পাহাড় সম উঁচু হয়ে যাবে পড়াশোনা। সেই জন্য আমি সবসময় তোমাদের একটা কথা বলি, তোমরা যারা আমাকে চেনো আগের থেকেই, যে প্রতিদিনের ক্লাসে যেটুকু ভাইয়া পড়িয়েছেন সাথে সাথে যে কোনো একটা বই থেকে এটা একটু দেখে রাখা। তাহলে হবে কি, যে তুমি যখন এখান থেকে 2 মাস 4 মাস পরে যখন এটা পড়বা তখন দেখবা যে ভাই তোমার কাছে এটা আর কঠিন লাগছে না। কিন্তু যদি এমন হয় যে তুমি পড়াগুলো সব জমায় রাখছো, তাহলে হচ্ছে দিন শেষে কিন্তু 1 মাস 2 মাস পরে যখন এই টপিকগুলো পড়তে যাবা দেখবা যে তোমার কাছে অনেক 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 কঠিন লাগবে। সো বেটার হচ্ছে সাথে সাথে একটু দেখে রাখ। অনেকে বলছে যে ভাই আমার কাছে তো বই নাই। হ্যাঁ ভাই, তুমি একটা বই কিনে ফেলো, যেটা বই তোমার ভালো লাগে। সেটা তুমি হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বই পড়ো, অক্ষরপত্র পড়ো, পাঞ্জেরি পড়ো, লেকচার পড়ো, বা যা খুশি করো তাই। একজন বলছে ভাই বইয়ের মধ্যে তো চ্যাপ্টার খুঁজে পাই না। বাবা, যে কোনো বই খুলে আগে সূচিপত্র দেখতে হয়। সূচিপত্র যেয়ে দেখবা বানান নামক এই টপিকটা দ্বিতীয় টপিকে রয়েছে। ঠিক আছে? সো এটা একটু চেষ্টা করলেই পারা যায়। হুম? এত চাপ নিও না। জাস্ট আমি তোমাদেরকে প্রথম দিন বলেছিলাম যে বাংলা ব্যাকরণের টেনশনটা তোমরা একটা প্যাকিং করে আমার মাথায় পাঠায় দাও, আমি এটা সলভ করে দিব। কিন্তু তোমাদের আমি একটা কাজ বলেছিলাম যে রেগুলার অন্তত ক্লাসের সাথে সাথে 10 মিনিট 15 মিনিট একটু দেখে রাখতে হবে। এই এই যেমন দেখো গতদিন ক্লাসে বানান নিয়ে কত সুন্দর সুন্দর আহ সুন্দর করে আমি তোমাদের কত মানে শর্টকাটে কিছু রুল দেখাইছিলাম না? এখন তোমরা যদি সাথে সাথে দেখে রাখতে দেখতে যে আরো সহজ হয়ে যেত। হুম। হ্যাঁ, উৎস বলছে যে রুলস গুলো ক্লাসে পড়াচ্ছি এটাই নোট করব কিনা। বাবা, সব নোট করতে হবে না। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এটা নোট করবা, আর যেগুলো লেস ইম্পর্টেন্ট নোট করার দরকার নেই। আরেকটা জিনিস হচ্ছে যে
আমাদের শিখতে তো প্রতিটা ক্লাসের একটা রেকর্ডিং থাকে, ঠিক আছে? সো পরবর্তীতে ওই রেকর্ডিংটা তুমি যদি একটু দেখে নাও যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি ক্লাসে প্রপারলি, সাথে সাথে দেখবা রেকর্ডিং দেখার সাথে সাথে তোমার কনসেপ্ট আরো পরিষ্কার হয়ে গেছে। ওকে, সো চলো তাহলে আমরা মূল ক্লাসে প্রবেশ করি। আহ আমরা বেশি সময় আর নষ্ট না করি। থ্যাংক ইউ, তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়ে গেল। আজকে আমরা বানানের দ্বিতীয় পর্বটাই নিব এবং এটাই বলা যায় বানান টপিকের উপরে আমরা সর্বশেষ ক্লাস করছি আজকে। গতদিন একটা ক্লাস করেছি, আজকে আর একটা ক্লাস করব। তো গতদিন ক্লাসটা যখন ভাই আমি নিয়েছিলাম, একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু প্রতিটা ক্লাসের শুরুতে ওই টপিকের নমুনা প্রশ্ন নিয়ে একটু দেখাই তোমাদেরকে। তো গতদিন ক্লাসে দেখো আমি তোমাদের উপর ছেড়ে দিয়েছিলাম যে ভাই মনে করো এই একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন, পরীক্ষায় যদি প্রশ্ন আসে তুমি কোন প্রশ্নটা উত্তর করবা, ক অথবা খ। তোমরা ম্যাক্সিমাম 95% বা তার বেশি কিন্তু আমাকে বলেছিলে যে ভাইয়া আমি খ নাম্বার প্রশ্নটাই উত্তর করব। ইভেন আমিও কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আসলে আমারও মনে হয় যে খ নাম্বার প্রশ্নটাই উত্তর করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমি কিন্তু তোমাদের বলেছিলাম কথাটা। এখন খ নাম্বার প্রশ্ন তো আমি উত্তর করবই। এখন পরীক্ষার হলে যে দেখলাম যে 8টা বানান এমন বানান আসছে যে আমি 2 থেকে 3টার বেশি পারি না, তখন কি হবে? তখন তো তোমাকে ক নাম্বার প্রশ্নটা উত্তর করতেই হবে। যদিও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এটা কখনো হবে না, তারপরেও বোঝো তো বোর্ড পরীক্ষার কোনো নিশ্চয়তা নেই কখন কোন প্যাটার্নে প্রশ্ন হবে কি না হবে, এটা আসলে কিছুই বোঝা যায় না। বুঝতে পারছো? সেই জন্যে আমাদের প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমরা এমনভাবে প্রিপারেশন নিব আহ, যাতে করে যে প্রশ্নই আসুক যাই আসুক আমরা যেন উত্তর করতে আসতে পারি। ঠিক আছে, তো চলো আমরা আজকে আমি কিছু বোর্ডের কোশ্চেন্স তোমাদেরকে দেখাবো। আমি কিছু বোর্ডের কোশ্চেন্স তোমাদেরকে দেখাবো আজকে। এটার পাশাপাশি হচ্ছে এই যে ক নাম্বার যে প্রশ্ন, এই যে বিভিন্ন বাংলা বানানের যে নিয়ম রয়েছে, আমরা আজকে 2-3টা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটু দেখব যে নিয়মগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এইরকম কিছু নিয়ম একটু আমরা দেখব এবং কিছুক্ষণ পরেই আমরা হচ্ছে কিছু মোস্ট ইম্পর্টেন্ট বানান আমি এবং তুমি আমরা সবাই মিলে আজকে ক্লাসে কারেকশন করব। ঠিক আছে, সো চলো তাহলে আমরা সময় ক্ষেপণ না করে আমরা আজকে কিছু বাংলা বানানের নিয়ম একটু দেখি। তুমি একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, এই যে প্রশ্নটা বোর্ড পরীক্ষা এসেছে, কতবার এই প্রশ্নটা এসেছে দেখো তো, জাস্ট লুক এট দিস। এই যে আবুল কাশেম একটা কথা বলছে যে বানান টপিকটা সহজ, আমি কয়েক বছর প্রশ্ন দেখেছি খুব সহজ লেগেছে। ভাই একেবারে সোজা কথা ভাই। আমি গতদিন ক্লাসে তোমাদের কি বলেছিলাম যে বিগত 5 থেকে 7 বছরের প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ো, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আমি বলেছিলাম। তো যাই হোক ভাইয়া, দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটা কতবার পরীক্ষায় এসেছে এবং সত্যি কথা বলতে না এর থেকেও অনেকবার এসেছে। আমি অল্প কয়েকটা লিখে দিয়েছি। আমার আজকে গলাটা একটু আহ মানে কি বলবো, আমার একটু ঠান্ডা লেগেছে, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আমি আজকে আর তোমাদের ক্লাসটা হয়তো নিতাম না, কিন্তু ভাবলাম যে সপ্তাহে তোমাদের মাত্র একটা ক্লাস, আর গতদিন বানানটা খুব সহজ শর্টকাটে পড়ালাম, আজকে ক্লাসটা নেই। এই জন্যই আসলে ক্লাসটা নিচ্ছি, না হলে এমনি আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। তোমরা হয়তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারছো কিছুটা ভারী ভারী। তো দেখো খুব ছোট্ট একটা বিষয়, যে প্রশ্নটা আসছে যে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। অর্থাৎ এক কথায় যদি বলি, বাংলা বানানের 5টা নিয়ম তোমার কাছে জানতে চেয়েছে। এখন এই যে বানানের যে নিয়ম, এই নিয়মগুলো একেবারেই আমরা গতদিন ক্লাসে ভাইয়া যা যা পড়েছিলাম না, এটাও ঠিক তাই, ঘুরে ফিরে একই জিনিস। বুঝতে পারছো? গতদিন ক্লাসে যা করেছিলাম ওই জিনিসগুলোই আজকে দেখবা যে ঘুরে ফিরে এই নিয়মের মধ্যে ঢুকে গেছে। এখন গতদিন ক্লাসে আমি ওইটা আমার মতো করে শর্টকাটে বুঝাই দিয়েছিলাম, আর আজকে দেখবা ঘুরে ফিরে ওইটা কোনো না কোনো নিয়ম, জাস্ট এর বাইরে কিছু না।
বুঝতে পারছো? যেমন চলো দেখি বাংলা বানান নিয়ে তো আসলে আমাদের অনেক ধরনের কনফিউশনস, আমাদের অনেক ধরনের সমস্যা। সো সেই বানানের আমরা কয়েকটা নিয়ম একটু আজকে দেখি। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো, গতদিন ক্লাসে আমি এটা বলেছিলাম কিনা, যে মনে করো পরীক্ষার হলে যে আমি কনফিউজড হয়ে গেছি একটা বানানে, যে কোথায় রস্বইকার হবে, কোথায় দীর্ঘইকার হবে, কোথায় রস্যকার হবে, কোথাও দীর্ঘকার হবে। আমি কনফিউজড হয়ে গেছি পরীক্ষার হলে। তো আমি কি বলেছিলাম গতদিন, আমরা কিন্তু কিছু বানান পড়তে যেয়ে বলেছিলাম, তুমি যেখানে কনফিউজড হয়ে যাবা যে ভাই এখানে রস্বইকার হবে নাকি এখানে দীর্ঘইকার হবে, তুমি যখন কনফিউজড হয়ে যাবা তখন সেখানে রস্বইকার দিয়ে আসবা। আবার আমি কি বলেছিলাম, যদি এমন হয় তুমি কনফিউজড হয়ে গেছে রস্য হবে নাকি দীর্ঘ উ হবে, তুমি সেক্ষেত্রে রস্য দিয়ে আসবা, দীর্ঘটা কেটে দিবে। তবে সেটা কিন্তু ভাই সব ক্ষেত্রে না, আমি কিন্তু বলেছিলাম না। সো এই যে দেখো আমি গতদিন ক্লাসে এটা দেখিয়েছিলাম যে শ্রেণী বানানে দুটোই হয়, কিন্তু আমরা রস্বইকার নিব, বলেছিলাম গতদিন ক্লাস। কিংবদন্তি বানানে দীর্ঘইকার হয়, কিন্তু আমরা রস্বইকার নিব। ঠিক আছে, গতদিন ক্লাসে এগুলো আলোচনা হয়েছিল, ক্লাসটা আরেকবার দেখে নিও, দেখবা পারবে। তো আজকে যখন বাংলা বানানের নিয়ম এসেছে, তখন আমরা কি বলছি, আমরা বলছি যে সব শব্দে রস্বই এবং দীর্ঘই বা রস্য এবং দীর্ঘ উভয়ই হয়, ওই সকল ক্ষেত্রে আমরা হয় রস্বই নিব অথবা রস্যও নিব। সোজা কথা। এখন আমার কথা হচ্ছে ভাইয়া তোমরা এটা কেন মুখস্থ করতে যাও? মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট নিজের কমন সেন্স, যে আমার সামনে রস্বই অথবা দীর্ঘ আসছে আমি রস্বই নিব, রস্য অথবা দীর্ঘ আসছে আমি রস্য নিব, শেষ। যেমন মনে করো যে শ্রেণী বানানটা দুটোই রাইট, কিন্তু তুমি রস্বইকার নাও, সমস্যা নেই। দেখবা যে অনেক জায়গায় লেখা থাকে পল্লী বানানে দীর্ঘইকার, ওটাও রাইট এটাও রাইট, কিন্তু তুমি এখন থেকে রস্বইকারটা নাও। ঠিক আছে, বাস, সোজা জিনিস, এটাকে এত পেইন নেওয়ার কিছু নাই। এরপরে দ্বিতীয় যে রুলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু খেয়াল করে দেখো তো, গতদিন ক্লাসে আমি এগুলো আলোচনা করেছিলাম কিনা। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে হচ্ছে দুইবার ব্যবহার করা, অর্থাৎ রেফের পর ব্যঞ্জন বর্ণ দুইবার ব্যবহার করার দরকার নেই। সেটা কেমন? খুব সোজা কথা, রেফের পর ব্যঞ্জন বর্ণ দুইবার ব্যবহার করার দরকার নেই। যেমন বাংলায় 12 মাসের নাম তোমরা অনেকেই বলতে পারো না, যারা পারো তারা তো বস। বাংলায় 12 মাসের একটা মাসের নাম হচ্ছে কার্তিক মাস। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো ছোট্ট ছোট্ট ভাইরা, তোমরা যদিও ছোট না, অনেক বড়। এইটা তো রেফ, রেফের পরে এখানে কি আছে? রেফের পরে এখানে আছে তয় তয়। তয় তয় মানে কি? তয় তয় মানে হচ্ছে এর মধ্যে দুইটা ত আছে। তয় তয় মানে কি? এর মধ্যে দুইটা ত আছে। ঠিক ঠিক। এবার আমাদের নিয়ম আমরা বলতে চাচ্ছি যে রেফ যদি কোথাও ব্যবহৃত হয়, তাহলে এরপরে ব্যঞ্জন বর্ণ দুইটা হবে না। এই একটা ব্যঞ্জন, এই একটা ব্যঞ্জন, দুইটা হবে না, হবে কি? একটা, যে কোনো একটা নিয়ে নাও। তাহলে কার্তিক বানানটা তয় তয় না হয়ে কার্তিক বানানটা হয়ে যাবে একটা ত। অনেক মানুষের নাম কার্তিক, আমি এরকম 2-3 জনের বানান ঠিক করে দিয়েছি জীবনে। অনেকে কার্তিক বানান এটা লেখে, এটা হবে না, আসল বানানটা হচ্ছে এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকে কি করে, যেমন সূর্য বানন, এই যে সূর্য না, এই যে এখন তো কিছুদিন পরে দেশে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে খেয়াল করছো অনেক জায়গায় বিভিন্ন দলের বিভিন্ন কার্যালয়
এতদিন ছিল না, হঠাৎ করে দেখবে এলাকার এক জায়গায় এক গ্রুপের মানে এক রাজনৈতিক দলের কার্যালয়। এখন বাবা তারা কার্যালয় করেছে, সমস্যা নেই, কার্যালয় না হলে তো তারা তাদের কি বলা যায়, তাদের কার্যক্রম মেনটেন করতে পারবে না। তো এই কার্যালয় বানানটা তারা যদি ঠিক করে লেখে তাহলে আরো ভালো হয় না? কিন্তু তারা সেটা কি করে, কার্যালয় বানানটা দেখো কত ভুল একটা বানান লেখে, কার্যা, তারপরে লেখে ল ইয়া। খেয়াল করে দেখবে রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে না এরকম অনেক কিছু তোমার চোখে আসবে। তো এই বানানটায় ভুল কোথায় হচ্ছে? এই বানানটায় ভুল হচ্ছে এখানে। এই যে রেফ, কথা কি ছিল, রেফের পরে ব্যঞ্জন বর্ণ দুইবার ব্যবহার করা যাবে না। এখন এই যে জ, অন্তস্থীয় জ তুমি ব্যবহার করেছো, আবার তুমি এরপরে একটা কি করেছো, এই যে এটাও তো জ ফলা, একটা জ ব্যবহার করেছো, আবার একটা জ ফলা ব্যবহার করেছো। তো এই যে জ ফলাটা তুমি ব্যবহার, এই জ ফলাটা তো আসছে এই জ থেকেই তো জ ফলা এসেছে। 9-10 ব্যাকরণ বই পড়েছিলে না, অনুবর্ণ? খেয়াল করে দেখো তো জ ফলা ছিল কিনা সেখানে, ছিল। অর্থাৎ অনুবর্ণ হচ্ছে মূলত 6টা, তার মধ্যে একটা হচ্ছে এই জ ফলা। অর্থাৎ আমরা কোথাও এই জটা না লিখে এই জ ফলা লিখতে পারি। ওই জয়ের একটা সংক্ষিপ্ত রূপ বা অনুবর্ণ হচ্ছে জ ফলা। এখন ভাই আমার কথা হচ্ছে, কার্যালয় বানানে আমি এখানে একটা রে ব্যবহার করেছি, তারপরে এখানে একটা অন্তঃস্থীয় জ দেখা যাচ্ছে, এরপরে তো আমার তো জোড়াজুড়ি করে আর জফলা দেওয়ার দরকার নাই, আমি একটাই দেই, কোনো সমস্যা নেই। আমি যদি কার্যালয় বানানটা এইভাবে লিখতাম খুব সুন্দর হতো, কার্যা লয়, বাস শেষ, ক্লিয়ার। আগে বাংলাদেশে তো আমি মোটামুটি সব জায়গায় গিয়েছি, এই বানানটা সব জায়গায় কম বেশি ভুল দেখতাম। এখন তো বাঙালি আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে, তো এই বানানটা একটু কম ভুল করছে, বাট এখনো অনেক জায়গায় ভুল আছে। শোনো তোমাদের একটা কথা বলি, রাস্তাঘাটে চলার সময় তো শুধু এদিক ওদিক তাকাও, তাই না? একটু রাস্তাঘাটে চলার সময় এই যে দেখবো অনেক সাইনবোর্ড, ব্যানার, এদিক সেদিকে অনেক কিছু লেখা থাকে, একটু চোখ দিয়ে দেখবা, দেখবা অনেক বানান আছে যেটার ভুল আছে, তোমার চোখে পড়বে। তাই রাস্তাঘাটে চলার সময় শুধু এর ওর দিকে তাকালে হবে না, ঠিক আছে, একটু লেখাপড়ার দিকেও তাকাতে হবে। যে কোনো জায়গায় অনেক কিছু এরকম লেখা দেখবা, দেখবো অনেক কিছু শেখা যায়, ঠিক আছে। আমি আমার জীবনে অনেক বানান এভাবে শিখছি, ঠিক আছে। সো দেখো আমরা কি বলতে চাচ্ছিলাম, যে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এই অর্জন, কর্ম, সূর্য, রেফের পরে দেখো জাস্ট ব্যঞ্জন বর্ণ দুইবার ব্যবহৃত হয়নি। পরবর্তী যে রুলটা বলতে যাচ্ছে, যে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ এর পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে। এই রুলটা কিন্তু ভাই গতদিন ক্লাসে আমি পড়াইনি, মানে গতদিন ক্লাসে তো এমনি রুল আলোচনা করিনি, গতদিন ক্লাসে কিছু বানানের রুলস দেখাচ্ছিলাম। রুলস গুলো আমি মূলত আমার মতো করে শর্টকাটে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু ঘুরে ফিরে অনেক নিয়মই দেখানো হয়েছে। যেমন গতদিন ক্লাসে কিন্তু এটাও দেখানো হয়েছিল 2 নাম্বার রুলটা, কিন্তু এই 3 নাম্বার এটা কিন্তু দেখানো হয়নি। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই গতদিন ক্লাসে কেন পড়াননি? কেননা ওটা লাইফে কোনো কাজে লাগে না, তুমি এমনি পারবা। অহংকার বানান, সঙ্গীত বানান, এটা কেউ পারে না? সবাই পারে। এখন আমরা আমরা তো এই বানানটা পারি, এখন আমরা কি করব, আমরা এই বানানটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসব। যে অহংকার বানানটা কিভাবে হলো, অহংকার বানানটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করলে পাই অহম যুক্ত কার। এবারও বলতে চাচ্ছে যে অহম যুক্ত কার,
এই একটা অংশ, এই একটা অংশ। তো প্রথম অংশে যদি ম থাকে এবং এই ময়ের পরপরই ক খ গ ঘ টাইপের যদি কিছু থাকে, অর্থাৎ প্রথম অংশে একটা শব্দকে সন্ধি বিচ্ছেদে কি করা হয়, দুইটা ভাগে ভাঙা হয়। তো প্রথম অংশে শেষে যদি ম থাকে এবং পরবর্তী অংশের শুরুতে যদি ক থাকে, তাহলে এই ম আর ক এই দুইটা মিলে হয়ে যায় কি, অনুস্বার। অনেকে উচ্চারণ করে অনেস্কার, অনেস্কার বলে কিন্তু বাস্তবে কোনো শব্দ নাই, বর্ণ নাই, অক্ষর নাই। তাহলে কি হলো, ম এবং ক এই দুইটা মিলে তৈরি হয়ে গেল অনুস্বার। শেষ। সঙ্গীত আমি ভাঙলাম, সমযুক্ত গীত। প্রথম অংশে ছিল ম, পরের অংশে ছিল গ। তাহলে কি হলো ভাইয়ারা, ম এবং গ এই দুটা মিলে তৈরি হয়ে গেল অনুস্বার। শেষ। এটা কি খুব কঠিন কিছু? একেবারে সোজা। ছেলেমেয়েরা ভুল করে, ভুল করার কিছু নাই। সোজা কথা, ক খ গ ঘর পরে ম থাকলে অনুস্বার হয়ে যাবে। শেষ। কোথায় হবে? সন্ধির ক্ষেত্রে। ক্লিয়ার? থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা কি, সরি পরবর্তী প্রশ্ন না, পরবর্তী পয়েন্ট হচ্ছে শব্দের শেষে বিসর্গ থাকবে না। এটা বাঙালির একটা কমন একটা বদ অভ্যাস। যেমন সে কিছু একটা লিখছে, লেখার পরে লিখলো যেমন, যেমন লেখার পরে কি করলো, বড় বড় দুইটা রসগোল্লা দিয়ে আসলো। তারপরে লিখলো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, সবগুলোর পরে কি একটা বড় বড় রসগোল্লা দিয়ে। বাবা এটা করা যাবে না। এতদিন আকাম কুকাম করছো, ঠিক আছে, এখন জেনে গেছো, এখন আর এই ভুলটা করা যাবে না। অর্থাৎ আমরা বিসর্গ কখনোই কোনো শব্দের শেষে ব্যবহার করব না। মনে থাকবে? থাকবে তো? শোনো, অনেক সময় হয় কি, আমরা এই ভুলগুলো ছোটবেলা থেকে করতে করতে অভ্যস্ত হয়ে যাই। এই জন্য দেখবা যে অটোমেটিক ভাবে আমাদের কলমের ডগা এটা চলে আসে। কিন্তু আমার কথা হচ্ছে যে আহ এই ভুলটা করা যাবে না। ঠিক আছে? ওকে। আহ তোমাদের কমেন্ট বক্স স্টপ করে রাখছি, কিন্তু বেশ কিছুক্ষণ আগে মাহিয়া নামে একজন, এক লক্ষ্মী মেয়ে আমাকে একটা প্রশ্ন করেছে যে ভাই আমার কাছে সমাজটা খুব কঠিন লাগে, কি করব। শোনো ভাই, সমাজ আমি কথা দিচ্ছি 2টা ক্লাসে একেবারে পানির মতো সহজ করে দিব। এখন সেই পর্যন্ত তো তোমাকে ওয়েট করতে হবে, তোমাদেরকে ওয়েট করতে হবে। কেননা তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমাদের শিক্ষক পক্ষ থেকে আমরা রুটিনটা যেভাবে ডিজাইন করেছি, যে সারা বছরে তোমার বাংলাকে 3 মাস 3 মাস 3 মাস ভেঙে 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 রুটিনটা করা। তো দেখবা যে এই যে 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাসের মধ্যে 2টা বা 3টা টপিক আছে তোমাদের, এটার মধ্যেই আমরা থাকবো। আবার পরের 3 মাসে যেয়ে দেখবা যে আরো 2 3টা টপিক রয়েছে, আমরা ওইটার মধ্যেই থাকবো। এর বাইরে কিছু পড়ানো হবে না, কিছু করানো হবে। তো আমরা রুটিনটা এমনভাবে করছি যাতে করে এই বছরের মধ্যে তোমার সব সাবজেক্টের সবকিছু সুন্দরভাবে শেষ হয়ে যায়। আমি তো চাইলে এখন বানান না পড়ে এখন সমাস পড়াইতে পারতাম, কেন পড়াচ্ছি না? সিরিয়াল, প্রথমে উচ্চারণ পড়িয়েছি, তারপর বানান, এরপরে শব্দ শ্রেণী, তারপর সমাস, প্রকৃতিপত্তি, এগুলো আমরা সবই আলোচনা করব। একটু সময় দিতে হয় বাবা। অনেকে গতদিন ক্লাসে বলতেছিল আমাকে যে ভাইয়া লিখিত এটা পারি না সেটা পারি না। আমরা লিখিত অংশ নিয়ে 3টা 4টা ক্লাস করব। সময় দিতে হবে, একদিনে হবে না। ঠিক আছে? 5 নম্বর যে পয়েন্ট আমরা বলতে চাচ্ছি, যে নিয়মটা, যে সকল অতৎসম অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল রস্বই রস্য এবং এদের কার চিহ্ন। একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই 5 নাম্বার আর 1 নাম্বার একই কিনা। শুধু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই অতৎসম, তোমার এই অতৎসম যদি মনে রাখতে কঠিন হয়,
তুমি সহজে এটা মনে রাখবা, সকল তদ্ভব শব্দ দেশি এবং বিদেশি শব্দ। এই তদ্ভব মনে না রাখলেও সমস্যা নেই, তুমি লিখবা দেশি এবং বিদেশি শব্দে শুধু কি হবে, রস্বইকার অথবা রস্যকার। এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো দেশি শব্দ বিদেশি শব্দ চিনি না, তোমার তো এত চেনারও দরকার নেই। বাংলা ভাষায় আমরা যে প্রতিদিন শত শত হাজার হাজার শব্দ প্রয়োগ করছি, ব্যবহার করছি, তুমি একবারও ভেবে দেখছো এই সবগুলো শব্দ কিন্তু আমাদের বাংলার না, পৃথিবীর বিভিন্ন ভাষা থেকে এসে বাংলা ভাষা একটা শক্তিশালী জায়গা করে নিয়েছে। যেমন এই যে তুমি প্রতিদিন বলো আমি কলেজে যাচ্ছি, আর তুমি একবারও ভাবছো যে কলেজে যাচ্ছি তুমি যে বলো, কলেজ কোন ভাষার শব্দ? বলো কলেজ কোন ভাষার শব্দ? কলেজ অবশ্যই ইংরেজি ভাষার শব্দ। এখন সমস্যা হচ্ছে একটাই, বাঙালি আজকাল এত বেশি স্মার্ট হয়ে গেছে, কলেজ ইংরেজি ভাষার শব্দ সে জানে, কিন্তু কলেজের বাংলা অর্থ কি এইটা সে জানে না। আমি কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি, এই যে কলেজের লক্ষ্মী লক্ষ্মী ছেলেমেয়েরা, আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো, তুমি যে কলেজে পড়ছো, কলেজের বাংলা কি, কলেজ শব্দের অর্থ কি বলো তো দেখি, একটু কমেন্ট বক্সে জানাও দেখি, একটু শুনি দেখি। অনেকেই তো জানে, বাট অনেকেই জানে না। দেখছো, কলেজে পড়ে অথচ কলেজ মানে জানে না, এর থেকে কষ্টের আর কি আছে বলো। থ্যাংক ইউ। এই যে আমি জানে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ভাই। কিন্তু অনেকে আছে জানে না। শোনো, কলেজ মানে হচ্ছে মহাবিদ্যালয়। অনেক জায়গায় কলেজে দেখবা কলেজ না লিখে লেখা থাকে এই অমুক মহাবিদ্যালয়, এটা সেটা। সো দেখো, যেটা বলতে চাচ্ছিলাম যে কলেজ মানে এটা জানলাম, এবার এই কলেজ শব্দটা আসছে কোথা থেকে, ইংরেজি ভাষা থেকে। সো এখন খেয়াল করে দেখো, স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা যেভাবেই বলি, এগুলো মনে হয় না যে একেবারে আমাদের বাংলা ভাষার শব্দ, কিন্তু আসলে কি এটা বাংলা ভাষার শব্দ? এটা কিন্তু বাংলা ভাষার শব্দটা ইংরেজি ভাষা থেকে আগত। সো এখন আমরা যেটা বলতে যাচ্ছি, যে এই বিদেশি ভাষা থেকে আগত কোনো শব্দে আমরা যখন কনফিউজড হয়ে যাব, হ্রস্বইকার হবে না দীর্ঘইকার হবে, আমরা হ্রস্বইকারই নিব। যখন কনফিউজড হয়ে যাব হ্রস্বকার হবে না দীর্ঘকার হবে, আমরা হ্রস্বকারই নিব। সোজা কথা ভাই। আর কয়েকটা দেশি বা বিদেশি শব্দ এই আরবি, আসামি, ইংরেজি, বাঙালি, সরকারি, এই দু তিনটা শব্দ তুমি একটু কষ্ট করে মনে রাখতে পারবা? অবশ্যই পারবা, কারণ আমি জানি তুমি অনেক 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 কঠিন জিনিস পড়ো, আর কোথাকার বাংলার দুই তিনটা রুল, এতে তুমি এমনিই পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ। সো দেখো ভাই, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টা নিয়ম আমরা এখানে দেখলাম, এবং তুমি তোমার নিজের কমন সেন্স কাজে লাগিয়ে দেখো। আমরা আমার তো মনে হয় পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে গেছে। সো এই নিয়মটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে একটাই ছোট ভাইয়েরা, যে কোনো না কোনো কারণে পরীক্ষায় যদি আমাকে নিয়ম থেকে উত্তর করতে হয়, আমি অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখেছি যে তারা আসলে এটা লেখায় কমফোর্টেবল, এটা এইভাবে লিখে আসবা, 5-এ 5 পাবা। ঠিক আছে, বেশি লিখতে যাবা না। শোনো, কখনোই নিয়মের প্রশ্ন বেশি লিখতে হয় না, বুঝতে পারছো ভাইয়েরা? অল্প লিখবা, টু দা পয়েন্টে। দেখো আমি কিন্তু চাইলে এখানে আরো অনেক কিছু লিখতে পারতাম, কিন্তু এই আবর্জনা লিখে তো কোনো লাভ নাই রে ভাই। আমি তোমাদের সবসময় একটা কথা বলি, পরীক্ষায় ভালো করার জন্য যেটুকু দরকার ওইটুকু পড়বা, ওইটুকু লিখবা। তুমি যদি এখন বেশি জ্ঞানী হতে চাও,
বিশ্বাস করো তুমি পরীক্ষা ভালো করবা। তোমার এই বাংলা পড়তে যে কেউ কি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর হও, নজরুল ইসলাম হও, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো জ্ঞান অর্জন করো? কোনো দরকার নেই। তোমার কাজ ইন্টারে হচ্ছে বাংলা A+ পাও, তার জন্য যেটুকু দরকার ইউ শুড ডু অনলি দ্যাট, নাথিং এলস। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। সো উই ক্যান মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। ওকে, পরবর্তী প্রশ্নটা কি? বাংলা একাডেমি প্রণীত বাংলা নিয়ম অনুসারে অতৎসম শব্দের যে কোনো 5টি বানান সূত্র উদাহরণ সহ লেখো। অর্থাৎ মূল প্রশ্নটা হচ্ছে এই, অতৎসম শব্দের বানানের 5টা নিয়ম উদাহরণ সহ লেখো। এখন অনেকের কাছে এটা একটু, এই প্রশ্নটা দেখে ঘাবড়ায় যায়। কেন ঘাবড়ায় যায়? যে ভাই অতৎসম সে আবার কি? আমি তো আমার জীবদ্দশায় এখনো কোনোদিন শুনিনি। অতৎসম জিনিসটা কি? ভাই জীবনে শোনো নাই, কোনো সমস্যা নাই, এখন আমি একটু শোনায় দিচ্ছি, ঠান্ডা মাথায় মাথার মধ্যে ঢুকায় রাখো। বাংলা ভাষায় একটু আগেই বলতেছিলাম না যে পৃথিবীর বিভিন্ন এলাকার বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় ভাষা এসে একটা শক্তিশালী জায়গা করে নিয়েছে। তার মধ্যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় অনেক শব্দ এসেছে। এবং আপনি আরো অবাক হয়ে যাবেন, সংস্কৃত ভাষা থেকে যে শুধু বাংলায় শব্দ এসেছে তা না, সংস্কৃত ভাষা থেকে উর্দু, হিন্দি, একাধিক শব্দ সংস্কৃত ভাষা থেকে গিয়েছে। তাহলে আমরা মনে রাখবো সংস্কৃত ভাষাকেই বলা হয় তৎসম শব্দ। তাহলে এখন আমার প্রশ্ন আসছে কি, অতৎসম শব্দ, তাহলে অতৎসম মানে কি? অতৎসম মানে কি আমি বলতে পারি না? অতৎসম মানে কি? সংস্কৃত বাদে এই পৃথিবীতে আর যত শব্দ আছে, যত ভাষা আছে, সংস্কৃত বাদে, সংস্কৃত বাদে বাকি সকল শব্দ। আমার কথাটা কি ছোট ভাইরা বুঝতে পারছো? আমি কি খুব কঠিন কিছু বললাম? তৎসম মানে সংস্কৃত ভাষার শব্দ, আর অতৎসম মানে সংস্কৃত বাদ দিয়ে এই পৃথিবীতে যত আছে। সংস্কৃত বাদ দিয়ে দেশি শব্দ আছে, আরবি শব্দ আছে, ফার্সি শব্দ আছে, ইংরেজি শব্দ আছে, কত শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। এখন ওই ছেলে মেয়ে কি, ভাই এই অতৎসম শব্দ দেখে আমার গায়ে জ্বর আসছে। আরে বেটাই তো একেবারে সহজ, দেখো কত সহজ, নিয়মগুলো আমরা দেখলেই বুঝতে পারবো। প্রথমে বলতে চাচ্ছে অতৎসম শব্দ, অতৎসম শব্দের এই নিয়মটা 5 মিনিট আগে আমরা পড়ে আসছি না, যে দেশি শব্দ, বিদেশি শব্দ, তদ্ভব শব্দ সকল হচ্ছে অতৎসম শব্দ। এগুলো কেন অতৎসম শব্দ? কারণ খেয়াল করে দেখো তো, এর মধ্যে কিন্তু সংস্কৃত বা তৎসম শব্দের কোনো গন্ধ নাই। দেশি বিদেশি তদ্ভব এগুলো সবই হচ্ছে সংস্কৃত শব্দের বাইরের শব্দ। তুমি যদি লিখতে চাও তদ্ভব, দেশি বিদেশি, আরবি, ফার্সি, পর্তুগিজ, যা লেখো, প্রত্যেকটা শব্দে আর যাই হোক তুমি রস্বইকার এবং রস্যুকার লিখবা, এর বাইরে যাবা না। একটু আগে আমি বলেছি, এটা নিয়ে আমি আসলে আর বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ আমি জানি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে নিয়মটা কি, যে অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহৃত হবে না। খুব সুন্দর একটা নিয়ম। তার মানে একটা কথা কি বলা যায়, যে একমাত্র তৎসম শব্দে বা সংস্কৃত শব্দেই, তোমাদের নিয়মটা শেখা দিচ্ছি একেবারে শর্টকাটে মনে রাখো। মনে রাখবা, একটু আগে তো বলছি তৎসম যা সংস্কৃত তাই।
তৎসম যা সংস্কৃত তাই। একটা কথা মনে রাখবা, একমাত্র এই তৎসম বা সংস্কৃত শব্দেই মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহৃত হয়। আর এই পৃথিবীতে বাংলা ভাষায় যত শব্দ এসেছে, সেটা হোক দেশি, বিদেশি, আরবি, ফার্সি, পর্তুগিজ, হিন্দি, আর যা আসুক, অন্য কোনো শব্দে এই মূর্ধন্য আর মূর্ধন্য স হবে না। সোজা কথা ভাই, তৎসম শব্দেই মূর্ধন্য আর মূর্ধন্য স হবে। তাহলে এখন আমরা নিয়ম পড়তে যে আমরা কি বলতে পারি না, তাহলে তৎসম বাদ দিয়ে এই পৃথিবীতে যা আছে অতৎসম, অতৎসম শব্দে কি হবে না, মূর্ধন্য ব্যবহৃত হবে না। শেষ। ক্লিয়ার? এখনকার আজকের পরের থেকে খুব বিপদে না পড়লে খিয়া ব্যবহার করার দরকার নাই। হ্যাঁ, কিছু বানান আছে, যেমন কারো নাম অক্ষয়, কেউ বলছে যে ভাই আমার খুব কি বলবো, আমাকে ক্ষমা করে দিয়েন, তো সেক্ষেত্রে খিয়া ব্যবহার করতে হবে। কিন্তু আমরা একটা কথা মনে রাখবো, খিয়া যে সকল শব্দে ব্যবহৃত হয় সাধারণত সেই শব্দগুলো তৎসম শব্দ হয়ে থাকে। এখন আমরা যেহেতু অতৎসম শব্দের বানানের নিয়ম পড়ছি, আমরা সহজে মনে রাখবো যে অতৎসম শব্দের বানানে সবসময় খ ব্যবহৃত হবে। আমার ক্ষুধা লেগেছে, আমার পেটে খুব খিদে, খিও ব্যবহার করার দরকার নেই, খ ব্যবহার কর। আমি আমার দোস্তরে বললাম, কিরে দোস্ত আমার উপর ক্ষেপে আছিস নাকি, খ ব্যবহার কর। ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলায় প্রচলিত বিদেশি শব্দ সাধারণভাবে বাংলা ভাষার ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখতে হবে। তোমার এত কিছু লেখার দরকার নেই, তুমি লিখবা বিদেশি শব্দগুলো বাংলা ভাষায় আমরা যেটা লিখে অভ্যস্ত, আমরা সেই অনুযায়ী লিখ। কাগজ বানান জীবনে কখনো তুমি এইটা ছাড়া দেখেছো? বাজার বানান এইটা ছাড়া লাইফে কোনোদিন দেখেছো? জুলুম বানান এইটা ছাড়া লাইফে কোনোদিন দেখেছো? তাহলে আমি সোজা কথায় কি লিখলাম, বিদেশি শব্দগুলো বাংলা অনুযায়ী লিখতে হবে। বাংলা অনুযায়ী মানে কি, আমরা যেভাবে বলি, আমরা যেভাবে লিখি সেই অনুযায়ী আমি লিখে দিই। বাজার শব্দটা একটা বিদেশি শব্দ, জালিম একটা বিদেশি শব্দ, সো আমরা এটা যেভাবে লিখি ওই অনুযায়ী আমরা লিখব। শেষ, কঠিন কিছু না। শুধু একটা কথা মনে রাখবো, বিদেশি শব্দ লিখতে হবে বাংলা অনুযায়ী। শেষ। পরবর্তী পয়েন্ট, গতদিন ক্লাসে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম যে ঊর্ধ্ব কমা সব সময় বর্জন করতে হবে। সেদিন দুজনে দুনে ছিল বনে, ফুলো ডোরে গাথা বাঁধা হলো না। তাহলে ভালো কথা, তুমি বাগানে যেয়ে ঘুরছিলে, কোনো সমস্যা নেই দুজনে, কিন্তু তুমি দুজন বানানটা এইভাবে লিখছো, খুব খারাপ। দুজন কেন ভাব, এত ভাব নেওয়ার তো কিছু নাই, ডাইরেক্ট যদি আমি এইভাবে লিখতাম দুজন, এতে কোনো সমস্যা ছিল? আমি কেন এই ঊর্ধ্ব কমা ব্যবহার করতে যাব? কোনো দরকার নাই। এগুলো আগে সংস্কৃত শব্দে বা সংস্কৃত লেখকরা এটা বলতেন। যেমন তোমার সাথে মনে হয় এ জীবনে আর দেখা হলো না, তাই বলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তাহলে এই যে বর পরে একটা ঊর্ধ্ব কমা দিয়েছে উপরে, কোনো দরকার নেই বলে। তোমরা কি বুঝতে পেরেছো ভাইরা? একটু বলো তো, একেবারে সোজা জিনিস, তুমি বলো এটা কঠিন কিছু কি আমরা আলোচনা করছি? না। সো আমার কাছে মনে হয় ভাই, শোনো, নিয়ম মনে না রেখে এইভাবে শর্টকাটে মনে রাখবা, তুমি পারবা। বুঝতে পারছো? সো আমার কাছে মনে হচ্ছে আমাদের নামাজের বিরতি দেওয়ার সময় চলে এসেছে, আমরা ছোট্ট করে একটু নামাজি বিরতি নিব।
আমার মনে হয় এতদিন তোমরা যারা টুকটাক বই পড়েছো এই নিয়ম দেখলে একটু মানে ভয় ভয় করতো। আমার কাছে মনে হয় না ভাই এখানে ভয়ের কিছু আছে। ওই তুমি যা বোঝো ওইটাই লিখে দিয়ে আসবে ৫ এ ৫। ঠিক আছে? সো আমরা ছোট্ট করে একটু নামাজে ব্রেক দিচ্ছি এবং আমরা আশা করছি ঠিক নামাজে ব্রেকের পরে যথাসময়ে আমরা আবার ক্লাসে উপস্থিত হব। চলুন তাহলে ছোট্ট করে নামাজে ব্রেকটা দিয়ে নিচ্ছি। নামাজে ব্রেক কতক্ষণ দিব? ১০ মিনিট নাকি ১৫ মিনিট বলো? সবার কথা শুনলাম। কিন্তু যারা ২০ মিনিট বলেছো তাদেরটা শুনতে পারলাম না। ঠিক আছে ভাইয়া? জাস্ট ১৫ মিনিট যথেষ্ট। ১৫ মিনিটের মধ্যে সবাই নামাজ পড়ে যথাসময়ে ক্লাসে উপস্থিত হবা। ঠিক আছে? এরপরে কিন্তু আমরা কিছু বোর্ডের কোয়েশ্চেন সলভ করব। হুম? থ্যাংক ইউ।
হ্যালো ভাইরা, আশা করছি কথা শুনতে পাচ্ছ। নামাজে ব্রেক দিয়েছিলাম 15 মিনিট অ্যান্ড দ্য টাইম ইজ ওভার। এবার তাহলে চলো আস্তে আস্তে পড়াশোনায় ঢোকা যাক। চলো। ডিএমসি ড্রিমার্স নামক একজন বলছে যে এই নিয়মগুলো লিখলে হবে কিনা। হ্যাঁ ভাইয়া, অবশ্যই হবে। হ্যাঁ, তুমি যে কোনো বই খুলে দেখবা যে এর বাইরে আসলে কোনো নিয়ম নাই। বুঝতে পারছো? এর বাইরে আসলে কিছু নাই। আমরা পড়ি না বিধায় মনে করি কি মনে হয় অনেক কঠিন, এটা সেটা, আমি পারবো কি পারবো না, এরকম কিছু মনে হয়। আসলে বাস্তবে সবই ভুগে চলি। হুম, এর বাইরে কিছু আসে না। অপূর্ব বলছে যে যে নিয়মগুলো দেখালাম ওখান থেকে 5টা। ভাই আমি নিয়মই পড়াইছি 5টা, ঠিক আছে? আর তোমাদের একটা টেকনিক শিখাই দিব, তোমাদের তো অনেক টেকনিক আমি শিখাই দিই, এটা চুরি করে শিখাই দিচ্ছে, হ্যাঁ? কারো বলবা না। টেকনিকটা হচ্ছে আহ এই বানান বলো, উচ্চারণ বলো, যাই বলো, এগুলোর ক্ষেত্রে সবসময় একটা কথা মনে রাখবা। কি মনে রাখবা? বিগত বছরের প্রশ্নগুলো একটু পড়বা। বিগত 3 থেকে 4 বছর বা 4 থেকে 5 বছরে মনে করো যে বোর্ডের যে প্রশ্নগুলো আসছে এগুলো পড়বে, এর বাইরে তেমন কিছু পড়া লাগে না। আর নিয়মের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখবা যে নিয়মের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখবা সবসময় আহ এই ঘুরে ফিরে 4টা 5টা প্রশ্ন আছে, ঠিক আছে? ঘুরে ফিরে 4টা 5টা প্রশ্ন আছে, ওই 4টা 5টা প্রশ্নের মধ্যে পরীক্ষার প্রশ্ন আসে, এর বাইরে আসলে কিছু আসে না। এই যেমন 2টা নিয়ম আমরা পড়লাম, দেখবা যে তোমাদের যার যার কাছে যে বই আছে, আমি ধরে নিচ্ছি তোমার কাছে ভাষা শিক্ষা বইটা আছে, ভাষা শিক্ষা বই থেকে তুমি এই বইটা এত মোটা তাজা এত হাইব্রিড বই দেখে ভয় পাওয়ার কিছু নাই। তুমি আজকের ক্লাসের শেষে তোমার একটাই কাজ, ক্লাসের সাথে সাথে তুমি একটাই কাজ ভাইয়া, কি কাজ বলো তো? তোমার কাজ হচ্ছে তুমি ভাষা শিক্ষা বই হোক বা অন্য যে বই তোমার কাছে আছে, হ্যাঁ বই কিনতে হবে, জয় ইসলাম বই না কিনলে হবে না, একটা না একটা বই তো কাছে রাখতে হবে। যে কোনো একটা বই খোলো, খুলে বানান টপিকে চলে যাও। যাওয়ার পরে তুমি দেখো যে নিয়ম থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে ঘুরে ফিরে 4টা 5টা, এই 4টা 5টা প্রশ্নই তুমি পড়বে, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। আরো ভালো হয় কোনো নিয়মই পড়ার দরকার নেই, কিচ্ছু পড়ার দরকার নেই। তুমি জাস্ট বিগত 5 থেকে 7 বছরে ওই যে বানানের খ নাম্বার যে প্রশ্নটা, অর্থাৎ 8টা ভুল বানান থাকে, এটার 5টা ঠিক করে লিখবা। আর কিছু তোমার পড়ারও দরকার নেই, লেখারও দরকার নেই, ঠিক আছে? আমি যে বুদ্ধি, আমি যে টেকনিক শিখাই দিলাম, এর থেকেও ভালো টেকনিক বাজারে নাই। এখন তুমি যদি ভাই এইটুকু না করো, তুমি যদি লাস্ট 5 বছরে ঘুরে ফিরে মনে করো 200 বা 250 শব্দের বানান আছে, এখন এইটা যদি ভাই তুমি না পড়তে পারো, তাহলে তুমি বানানে 5-এ 5 আশা করো কিভাবে? এটা আশা করাও তো একটা বোকামি, তাই না? এই আর কি। সো ভাই আমি টেকনিক শিখাই দিচ্ছি, দেখো আমি কিন্তু তোমাদের আহ বড় ভাই হিসাবেই তোমাদেরকে আমি একান্ত আমার কাছের ছোট ভাই মনে করি। সেই ছোট ভাই মতো করেই আমি কিন্তু এই কথাগুলো বলি। বুঝতে পারছো? ছোট ভাই, আমার ছোট ছোট লক্ষ্মী বোনেরা, আমি যেটা ভালো মনে করি আমি সেই পরামর্শটাই তোমাকে দিই। এখন তুমি যদি আমার পরামর্শ না শোনো তাহলে তো কিছু করার নাই। একজন বলছে পুরাতন বই হলে হবে কিনা, মেজবা বলছে অবশ্যই হবে ভাই। এখন পুরাতন মানে সেই ব্রিটিশ আমলের বই পড়লে তো হবে না, তুমি 1 বছর আগেরটা পড়তে পারো, 2 বছর আগেরটা পড়তে পারো, তাই বলে ভাই তুমি 10 বছর আগের বই পড়তে পারো না, ঠিক আছে? এই যে একজন বলছে কি শিখাইছেন আবার বলেন। এ কি বললেন মিস্টার শান্ত? আপনি তো অশান্তের মতো কথা বললেন। সো আমি কমেন্ট বক্সটা আবার অফ করে দিচ্ছি, আমরা আর 1টা 2টা নিয়ম পড়ে জাস্ট বোর্ডের কিছু কোশ্চেন সলভ করব, হয়ে যাবে। কোন বইটা কেনা ভালো? ভাই আমি এই কথাটা 1000বার বলেছি, তুমি একটা বইয়ের দোকানে যাও, বইয়ের দোকানে যেয়ে আগে দেখো তোমার কোন বইটা ভালো লাগছে। বাজারের সবচেয়ে বেশি চলে হচ্ছে হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বইটা, এই বইটা বেস্ট। এখন তুমি যে যদি দেখো যে বই দেখে তোমার গায়ে জ্বর চলে আসছে, ওই বই কেনার দরকার নেই, বাজারে আরো অনেক ছোট ছোট বই আছে, তুমি সেটা কিনে ফেলো, ঠিক আছে? সোজা কথা, এত পেন নেওয়ার কিছু নাই, বাংলা নিয়ে পেন নিতে হবে না, যেটা বলি শুধু সেটাই করো। তৎসম শব্দের বানানে বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত 5টা নিয়ম উদাহরণ সহ লেখো। একটা জিনিস খেয়াল করে দেখো,
আমরা একটু আগের প্রশ্নটাই কিন্তু অতৎসম শব্দের বানানের 5টা নিয়ম পড়েছি। একটু আগের প্রশ্নটা কি ছিল? অতৎসম শব্দের বানানের 5টা নিয়ম পড়েছিলাম। তো আমি কি বলেছিলাম? এই যে একটু আগে এটাই বলেছি যে তৎসম বা সংস্কৃত শব্দ একই। তো সংস্কৃত শব্দের নিয়মটা আমরা একটু আগে পড়েছি। আর আমি কি বলেছিলাম? অতৎসম মানে কি? একেবারে সংস্কৃতর বাইরে যে পৃথিবীতে যা আছে সব। এবার তোমাদের প্রশ্ন আসছে বোর্ড পরীক্ষায় যে তৎসম শব্দের বানানের 5টা নিয়ম লেখো। তাহলে কি বললাম? যে তৎসম যা সংস্কৃত ঠিক তাই। অর্থাৎ বলতে চাচ্ছে সংস্কৃত শব্দ থেকে যে বানানগুলো বাংলা ভাষায় এসেছে, সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসে একটা শক্তিশালী জায়গা করে নিয়েছে, সেই শব্দের বানানগুলো একটু তোমাকে লিখতে বলেছে। তো চলো দেখি সেই শব্দের বানানগুলো কেমন, একটু দেখে আসি। ভাই এটা হচ্ছে একেবারে সহজ, গতদিন ক্লাসে আর আজকে মিলে অলরেডি অনেকগুলো পড়ানো শেষ। খেয়াল করে দেখো তো আমি অলরেডি এই নিয়মটা পড়িয়েছি কিনা। রেফের পর ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না। আজকের ক্লাসে প্রথমে যে পয়েন্ট প্রশ্নটা ছিল বাংলা বানানের 5টা নিয়ম, সেখানে কিন্তু এটা পড়ানো হয়েছে। যেহেতু পড়ানো হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত, ওই একই কথা দুইবার আর আমি বলতে চাচ্ছি না, ঠিক আছে? কেননা এটা বলার দরকার নেই, তোমাদের ক্লাসে বলা হয়েছে। সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘর পরে অনুস্বার হবে। খেয়াল করে দেখেন তো আমরা এই নিয়মটাও পড়েছি কিনা। আমরা পড়েছি একটু আগে। তাহলে এটা আমি একই কথা একই জিনিস কেন বারবার পড়তে যাব? একবার পড়লেই হয়ে যায়। 3 নাম্বার পয়েন্টে কি? তৎসম শব্দের বানানের শেষে বিসর্গ থাকবে না। আমরা 1 নাম্বার প্রশ্নে কিন্তু এটা পড়ে এসেছি, কিন্তু সেখানে লেখা ছিল কি কোনো বানানের শেষে বিসর্গ থাকবে না। আর এই বেটা বলতে চাচ্ছে যে তৎসম শব্দের বানান, শুধু তৎসম বানান শব্দটা লিখে দাও, আর কিচ্ছু লেখা লাগবে। আমি ক্লাসে পড়িয়েছি একটু আগে, প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত যেমন যথা, এরপরে আমরা সবসময় বিসর্গ দিই। আজকের পর থেকে আমরা আর দিব না। কেন দিব না? কারণ এটাই নিয়ম। দেখো তো খেয়াল করে এই 4 নাম্বারের রুলটা আমরা ইতোমধ্যে একাধিকবার বলেছি কিনা। যে তৎসম শব্দে মনে করো রস্বইকার এসেছে দীর্ঘইকার এসেছে, তুমি কোনটা নিবা? রস্বইকার নিবা। রস্যু এসেছে দীর্ঘ এসেছে, কোনটা নিবা? অবশ্যই রস্যু নিবা। এখন ভাই তুমি বলো আজকের ক্লাসে যা যা আলোচনা করেছি ঘুরে ফিরে তাই সব তৎসম শব্দের বানানের নিয়ম। এখন যদি তুমি আমারে বলো ভাই আমি খুব কঠিন লাগছে আমার, এখানে কঠিনের কিছু আছে? এই কমেন্ট বক্সে একটু জানাও তো, কমেন্ট বক্সটা অন করে দিয়েছি। এই এতক্ষণ ধরে আমরা যা যা পড়েছি 2টা ক্লাসে ঘুরে ফিরে সব এর মধ্যে আছে না? আছে কিনা? এটা কি সহজ না কঠিন আমাকে একটু বলো। কঠিন নাকি সহজ লাগছে? একেবারে সোজা। তোমরা যদি বলো যে ভাই নিয়ম দেখলে গা জ্বালা করে, তাহলে তো হবে না। এরপরে কি? তৎসম শব্দের বানানে রি র মূর্ধন্য ষ এর পরে কি হবে? মূর্ধন্য হবে। আমি এতদিন জানতাম না, আমি মানে তুমি জানো না যে ঋণ বানানটা একটা তৎসম শব্দ, মরণ বানানটা একটা তৎসম শব্দ। আজকে জেনে গিয়েছো। শুধু এখন মনে রাখো রির পরে মূর্ধন্য হয়, র এর পরে মূর্ধন্য হয়, মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য হয়। রির পরে ছোটবেলার থেকে যে পড়ে এসেছো ঋণ, মূর্ধন্য দিয়েছো না? কৃষক, রি, রি কয় রি, রির পরে মূর্ধন্য ষ দিয়েছো না? মুদ্রণ, দয় রফলার পরে কি মূর্ধন্য দিয়েছো না? তো সোজা কথা ভাই রি, র, রফলা, মূর্ধন্য ষ এগুলোর পরে সবসময় কি হবে? মূর্ধন্য। মিস্টার আশিক নামে একজন জিজ্ঞেস করছে তৎসম শব্দ কোনগুলো। ভাই তৎসম শব্দ অনেক শব্দ রয়েছে। নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে আপনি এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার আগে যে তৎসম শব্দগুলো পড়ে গিয়েছিলেন অন্তত সেগুলো একটু মনে রাখবেন। আপনি পড়ে গিয়েছিলেন সূর্য, গৃহ,
মহাপরিচালক, গণপ্রজাতন্ত্রী সব হচ্ছে তৎসম শব্দ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা কথা বলেছি, এত জানারও দরকার নেই আমার, কারণ আমার প্রয়োজন নেই এর বেশি জানার। ঠিক আছে, থ্যাংক ইউ। এই প্রশ্ন জীবনে পড়ার দরকার নেই, একেবারে রাবিশ একটা প্রশ্ন। নত্যবিধান বলতে কি বুঝায়? নত্যবিধানের সূত্রগুলো লেখো, আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। নত্যবিধান বলতে কি বুঝায়? নত্যবিধানের সূত্র, নত্যবিধান মানে হচ্ছে কোথায় কোথায় আমি মূর্ধন্য ব্যবহার করব। মূর্ধন্য এর সঠিক ব্যবহার হচ্ছে নত্যবিধান। মূর্ধন্য এর সঠিক ব্যবহার হচ্ছে নত্যবিধান। মিস হাবিবা আক্তার বলছেন যে ভাই আপনি যেভাবে পড়ান বাংলা আমার কাছে সহজ লাগে। এই শুধু কি হাবিবার কাছে সহজ লাগে? তোমাদের কাছে সহজ লাগে না? সহজ লাগে না কিনা বলো, নাকি বাংলা বরাবরই বিরক্তি লাগে? আমাকে দেখলেও তোমার গা জ্বালা করে, বিরক্ত লাগে, কোনটা? বাংলা কি আগের থেকে একটু সহজ হচ্ছে কিনা প্লিজ জানাও। আর যদি কঠিন লাগে আমাকে বলবা যে ভাইয়া আমি বুঝতে পারছি না। ভাই দেখো, আমাকে জানানোর এখন অনেক ওয়ে তোমার কাছে। তুমি ফেসবুকে গ্রুপ আছে আমাদের, তোমাদের এইচএসসি 27, সেখানে আমাকে মেনশন করে বলো এই বেটা কি পড়ান আমি কিছুই বুঝি না, এইটা বুঝাই দেন, আমি বুঝাই দিব। শিখবো জিতবো গ্রুপ আছে, তুমি সেখানে আমাকে বলো যে ভাইয়া আপনি এটা ক্লাসে বুঝিয়েছিলেন আমি বুঝি নাই, আমি সাথে সাথে নাও 2 ঘন্টা পরে তোমাকে বুঝাই দিব। এখন ভাই আমি এর থেকে আর কি করব তোমাদের জন্য বলো? তোমরা তো আসলে আমার সামনে বসে নাই, সামনে থাকলে না একটা একটা ধরে ধরে বলতে হবে এই কোথায় কোথায় সমস্যা বলো। সো এরপরে তো আসলে বুঝতেই পারছো, অনলাইনে একটা ক্লাসে অনেস্টলি বলতে গেলে এর বেশি বোঝানো যায় না। ঠিক আছে, তো আমি তোমাদের প্রথম থেকে একটা কথা বলেছি যে মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, আর কিচ্ছু লাগবে না। ওকে, থ্যাংক ইউ। একজন বলছে আপনি এত থ্যাংক ইউ দেন কেন? ভাই আমি মানুষকে সম্মান করতে ভালোবাসি, আপনারা আমার কাছে অনেক সম্মানের পাত্র, এই জন্য আপনাদেরকে মাঝে মাঝে একটু ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ওকে, থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউ দিয়ে দিলাম। সো নত্যবিধান কি, কোথায় কোথায় আমি মূর্ধন্য ব্যবহার করব। ভাই আমি কোথায় কোথায় মূর্ধন্য ব্যবহার করব? একেবারে প্রথম কথা হচ্ছে, একেবারে প্রথম কথা, একমাত্র প্রথম কথা হচ্ছে সংস্কৃত শব্দেই, সংস্কৃত শব্দেই আপনি মূর্ধন্য ব্যবহার করবেন, আর মূর্ধন্যস ব্যবহার করবেন, আর পৃথিবীর কোথাও আপনার মূর্ধন্য মূর্ধন্যস ব্যবহার করার দরকার নেই। আরেকটা টেকনিক শিখাইনি, আরেকটা টেকনিক শিখাই দিচ্ছি। যে সকল শব্দে আপনি দেখবেন মূর্ধন্য রয়েছে, যে সকল শব্দে দেখবেন মূর্ধন্য রয়েছে আর মূর্ধন্য স রয়েছে, চোখ বন্ধ করে মনে রাখবেন ওইটা হচ্ছে তৎসম শব্দ। কি বললাম আরেকবার বলছি, মনোযোগ দাও। এই কমেন্ট বক্সটা একটু অফ করে দিই দেখি, কমেন্ট বক্স অন থাকলেই তোমাদের আসলে মাথা গরম হয়ে যায়, উল্টা পাল্টা জিনিস কমেন্ট বক্সে করো। এই কমেন্ট বক্স অফ করে দিলাম। সহজ করে বললাম, যে সকল শব্দে মূর্ধন্য স থাকবে, যে সকল শব্দে মূর্ধন্য থাকবে ওই শব্দগুলো হবে হচ্ছে তৎসম শব্দ। আর আমি আজকে বারবার বলছি তৎসম যা সংস্কৃত ঠিক তাই। এর থেকেও সহজ করে আর মানুষ কি বুঝায়? ক্লাস 1-এর বাচ্চাকে যদি আমি এই জিনিসটা বুঝাই, সেও বুঝবে যে একটা শব্দে মূর্ধন্য এসেছে, কৃষক তৎসম শব্দ, ঋণ তৎসম শব্দ। কারণ কি? ওই দুইটা শব্দে মূর্ধন্য স রয়েছে আর মূর্ধন্য রয়েছে। সো মূর্ধন্য স এবং মূর্ধন্য থাকলেই হয়ে যাবে তৎসম শব্দ। এবার নিয়ম কি বলতে চাচ্ছে? রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হবে। দেখো তো সারা জীবনে এই সকল বানানে আপনি মূর্ধন্য দেখে এসেছেন কিনা? তাহলে আপনি এখন শুধু একটা কথা মনে রাখবেন, রি র মূর্ধন্য স যেখানে, মূর্ধন্য সেখানে। সোজা কথা, পেইন নিতে গেলে বিপদে পড়ে যাবেন। এরপরে কি? যুক্ত ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে
ট বর্গীয় বর্ণ, ট বর্গীয় বর্ণ বলতে কোনগুলো বুঝায়? ট বর্গীয় বর্ণ বলতে বোঝায় ট, ঠ, জ, ঢ। বেশি ঝামেলা যায় না বাবা, পরীক্ষায় আপনি কনফিউজড হয়ে যাবেন যে ট এর আগে, ঠ এর আগে, ড এর আগে আমি মূর্ধন্য বসাবো নাকি আমি দন্তন্য বসাবো। আজকের পর থেকে মাথার থেকে চিন্তা ঝেড়ে ফেলেন, চোখ বন্ধ করে ট, ঠ, ড, ঢ এর আগে আপনি মূর্ধন্য বসায় আসবেন। বানানগুলোর দিকে খেয়াল করেন তো, বন্টন, কণ্ঠ, ভণ্ড সবগুলো ট বর্গীয় শব্দ কিনা, বর্ণ কিনা, এবং তার আগে আপনি কিন্তু মূর্ধন্য বসিয়েছেন। মুখস্থ করার কিছু নাই বাবা, বুঝাই দিচ্ছি, আপনি ঠান্ডা মাথায় বুঝায় রাখেন। প্র, পরি, নির উপসর্গ তো কিছুদিন আগে এসএসসি পরীক্ষায় পড়ে এসেছেন। এখন যদি আমি জিজ্ঞাসা করি যে প্র, পরি, নির এটা কোন উপসর্গ, দেখবেন যে মনে আসছে না। মনে করে দেখেন তো, প্র, পরি, নির এই তিনটা তৎসম উপসর্গ কিনা। ও আপনাদের দোষ দিয়ে লাভ নাই, আপনাদের এই নতুন নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে একেবারে বাজে একটা বই, আসলে এভাবে বলা উচিত না, তাও বলতে বাধ্য হচ্ছি, এত বাজে করছে বইটা। এখান থেকে 4-5 বছর আগে মুনির চৌধুরী স্যারের যে বইটা ছিল, দ্যাট ওয়াজ দ্য বেস্ট বুক। ওই আপনার নতুন ব্যাকরণ বইয়ে কিন্তু এটা লেখা নাই যে প্র, পরা, নির এটা তৎসম উপসর্গ, এই জন্য আপনি পারছেন না। কিন্তু আমি জানি বইয়ে থাকলে আপনি এটা পারতেন। তো সমস্যা নেই বাবা, এটা মনে রাখবা যে প্র, পরি, নির এই শব্দগুলো দিয়ে যদি কোনো শব্দ হয় প্রণয়, তাহলে কোন উপসর্গ যুক্ত হয়ে শব্দটা হচ্ছে? প্র উপসর্গ দিয়ে, তাহলে এরপরে হবে মূর্ধন্য। প্রণাম এসেছে প্র উপসর্গ, এরপরে মূর্ধন্য হবে। পরিণয়, পরি উপসর্গ, এরপরে মূর্ধন্য। এত চাপ নেওয়ার কিছু নাই। প্র, পরি, নির যেখানে মূর্ধন্য সেখানে সহজে মনে রাখবেন। ঠিক আছে? নার, পার, রাম, রবীন্দ্র, চন্দ্র, উত্তর ইত্যাদি শব্দের পরে অয়ন বা আয়ন থাকলে মূর্ধন্য হয়ে যাবে। নারায়ণ, এই যে নারা, এরপরে আকার এসেছে, হয়ে গেছে মূর্ধন্য। পরায়ণ, পরা, এরপরে মূর্ধন্য। রামায়ণ, খেয়াল করে দেখেন রাম, এরপরে এসেছে মূর্ধন্য। উত্তরায়ণ, উত্তর এসেছে, এরপরে হয়ে গেছে মূর্ধন্য। এবং একটু আগে যিনি জিজ্ঞাসা করছিলেন যে ভাইয়া তৎসম শব্দ কোনগুলো, এগুলো সব তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। সহজ টেকনিক কি, ওগুলোর মধ্যে মূর্ধন্য রয়েছে। ওকে, থ্যাংক ইউ। আর এই নিয়মটা ইতোমধ্যে আমি পড়িয়েছি, আর একবার বলে দিচ্ছি। রি, র, রেফ, রফলা এর পরে সব সময় মূর্ধন্য হবে। দ্রবণ বানান দয়, রফলা, এই কারণে এরপরে মূর্ধন্য। অর্ণব বানান রেফ, এই জন্য এরপরে মূর্ধন্য। অনেক স্মার্ট ছেলে আছে যাদের নাম অর্ণব, তারা স্মার্টনেস দেখাতে যে মূর্ধন্য না লিখে দন্তন্য লেখে, 100% ভুল। এত স্মার্ট হওয়া ভালো না, সঠিকভাবে সঠিক বানান লিখতে হবে। তাহলে ভাই সোজা কথা কি, এই র থেকে জন্মগ্রহণ করেছে রেফ, এই র থেকে জন্মগ্রহণ করেছে কি রফলা, এই দুইটার পরে সবসময় কি হবে? মূর্ধন্য হবে। এত সহজ করে বুঝাই দিচ্ছি, এরপরে যদি আপনি বলেন ভাই আমি বুঝি নাই, এর থেকে ভাই কষ্টের আর কিছু নাই। আবার এই র থেকে আরেকটা জিনিস জন্মগ্রহণ করেছে, না ওইটা র থেকে জন্মগ্রহণ করিনি আসলে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো ছোট ছোট ভাইরা, আমি একেবারে এ পর্যন্ত বোর্ড পরীক্ষায় আসা মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এখন দেখাই দিলাম। আমি আবারও বলছি, সবকিছুই সহজ যদি আপনি ক্লাসের শেষে বাসায় একটু সময় দেন। আর আপনি যদি সময় না দেন, আপনার আজকে কোনো কাজ না,
আপনার আমি একটা লাইনও পড়তে বলছি না, শুধু আপনি একটাই কাজ করবেন, আপনাদের যার যার কাছে যে বই আছে আজকের ক্লাস শেষে যে কোনো একটা সময় আগামী সপ্তাহে আমার ক্লাস শুরুর আগে অন্তত আমার আপনাদের কাছে রিকোয়েস্ট বড় ভাই হিসাবে যে 10টা মিনিট আপনি শুধু এই চ্যাপ্টারটা একটু চোখ বুলাবেন, যে ভাইয়া যে বলেছিল চ্যাপ্টারটা এত সহজ, আসলে সহজ কিনা, প্রিভিয়াস কোশ্চেন থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে কিনা এটা আপনাকে একটু দেখতে হবে। শুধু তো ভাইয়ের মিষ্টি মিষ্টি কথা শুনলে হবে না, দেখবেন আপনি পারছেন। তো চলো ভাই, আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন তোমাকে একটা বোর্ডের কোশ্চেন একটু দেখাতে চাচ্ছি। আমরা রাজশাহী বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন একটু দেখি এবং দেখে একটু নিজেরা চিন্তা করি তো যে এই যে শব্দগুলো এখানে আছে এই শব্দগুলো থেকে কয়টা বানান আমি পারি এবং কোন কোন বানানটা কারেক্ট হবে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে একটু জানাও তো ছোট্ট ছোট্ট লক্ষ্মী ভাইয়েরা। রাজশাহী বোর্ড 24 সালে প্রশ্ন, তার মানে বুঝতে পারছো একেবারে রিসেন্ট ইয়ারে আশা করছেন। সো কোন কোন বানানটা কি হবে একবারে লিখে অন্তত একটু জানাও। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, কমেন্ট বক্সে একটু লিখে জানাও। ইংরেজিতে লিখলেও হবে, বাংলায় লেখার প্রয়োজন নাই। একজন বলছে সবগুলোই পারবো। প্রীতম, তাহলে 2-1টা শব্দ একটু লিখে দেখাও আমাকে। সবগুলো শব্দ আমি 2 মিনিট সময় দিচ্ছি, একটু কমেন্ট বক্সে লিখে আমাকে দেখাও। ওকে, দেখো এই বানানগুলো সরাসরি বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। সো ঠান্ডা মাথায় মনে রাখতে হবে যে এই বানানগুলো কিন্তু আপনাদের সময়ও পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? সো এই যে আমি বারবার বলছিলাম যে বিগত 5 থেকে 7 বছরের বিগত সালের প্রশ্নগুলো আপনি একটু পড়ে ফেলেন, দেখবেন আপনি পারছেন, ঠিক আছে? চলুন তো দেখি আমরা কুমিল্লা বোর্ড 2022 সালে আসা এই যে প্রশ্নটা আছে আমরা একটু তাকাই যে এই প্রশ্নগুলো, আমি তোমাকে উত্তর করতে বলছি না, তুমি একটু তাকাও তো এই প্রশ্নগুলো কি তোমার পরীক্ষা আসতে পারে না? অবশ্যই আসতে পারে। তো সেই অনুযায়ী নিজেকে একটু প্রিপেয়ার্ড হতে হবে। তো যারা চিন্তা করছো যে এই প্রশ্নগুলো এরকম হবে, এই বানানগুলো এরকম হবে, জাস্ট আমি এখন বানানগুলোর একেবারে শুদ্ধ বানান, সঠিক বানান একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিরচ্ছেদ আমরা বলি, আসলে শব্দটা হচ্ছে শিরশ্ছেদ। আজকে ক্লাসের শুরুতে একজন বলছিলে, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, হীনমন্যতা বানানটা কি? এই যে দেখেন হীনমন্য বানানটা এত সহজ না। উফ, আপনি যতটা ভাবেন। হীনমন্যতা বানানটা হচ্ছে এই এই মুমূর্ষ বানান শর্টকাটে মনে রাখবেন 1 2 1। 1 মানে রস্যকার, 2 মানে দীর্ঘকার, 1 মানে রস্যকার। সান্ত্বনা বানানটা দেখেন এত সহজ না, আপনি নিজেকে সান্ত্বনা দেন কিন্তু আসলে বানান কিন্তু অত সহজ না। আমরা বলি ইতিমধ্যে, শব্দটা হচ্ছে ইতোমধ্যে। বুঝতে পেরেছো বাবা? থ্যাংক ইউ। আচ্ছা আমি একটা হোমওয়ার্ক দেই, অনেক টিচার তো হোমওয়ার্ক দেয়, আমি তো তোমাদেরকে ভালোবেসে হোমওয়ার্ক দেই না। এবার দেখি আমি একটা হোমওয়ার্ক একটু দেই, দেখি আমার ছোট ছোট ভাইরা পারে কিনা। আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি, আপনার হোমওয়ার্কটা একটু নিয়ে সবাই উত্তর করে আগে পড়বেন, বই বই পড়ে উত্তর করে তারপরে আমাকে সুন্দর করে জানাবেন। এইটাই হচ্ছে হোমওয়ার্ক দিনাজপুর বোর্ড 2022। এটা আমি আপনাকে হোমওয়ার্ক হিসেবে দিলাম, পারলে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট দিয়ে বা যাদের বই আছে বই থেকে দিনাজপুর বোর্ড 2022-এর প্রশ্নটা সুন্দর করে আপনি উত্তর করে শিখবো জিতবো গ্রুপ আছে, অথবা
আপনাদের যে ফেসবুকে একাডেমিক গ্রুপটা রয়েছে দয়া করে সেখানে আমাকে মেনশন করে জানাবেন যে ভাইয়া আপনি আমাকে একটা কাজ দিয়েছিলেন, আমি আপনার লক্ষ্মী ছোট ভাইয়া, আমি উত্তরটা করেছি। উত্তর হলো কি না হলো ইহাতে আপনার কিছুই যায় আসে না। ক্লিয়ার? থ্যাংক ইউ। জাস্ট এই 10টা বানান দিলাম, আমি বেশি দেইনি ভাই। তুমি যদি দেখতে যে আমি তোমাকে অনেক দিয়েছি তুমি বলতে পারতে, আমি মাত্র এই 10টাই হবে। 1 2 ও 10টা না 8টা, তো 8টা থেকে 5টা কারেক্ট করতে হয়। ঠিক আছে? সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে দেখতে হচ্ছে আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আজকের ক্লাস নিয়ে তারপরও আপনাদের কারো কোথাও কোনো প্রকার সমস্যা থেকে থাকে দয়া করে একটু আমাকে জানান। আর যদি নিতান্তই না থাকে তাহলে আপাতত আমাকে আপনি আস্তে আস্তে বিদায় দিন। আজকের ক্লাস নিয়ে কি কারো কোথাও কোনো প্রকার সমস্যা আছে? একজন বলছে আমার আইডির নাম কি? এই আমার একটা ছোট নাম আছে তো, হিরণময় বাওয়ালি, এটাই হচ্ছে আমার নাম। আমার নামটা খুব একটা ভালো না তোমাদের মতো, কি আর করার, বাবা মা রেখেছে, ওই নামে সার্চ দিয়ে পেয়ে যাবা। একজন বলছে হসন্তর বিষয়টা কি? বাবা হসন্ত চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, মনে করো হসন্ত বলে পৃথিবীতে কিছু নাই, একমাত্র উচ্চারণে একটু হসন্ত লাগবে, তাই ছাড়া আর কোনো কাজে লাগবে না। থ্যাংক ইউ লামিয়া। পুরনো বই হলে হবে কিনা বাপ, আমি অলরেডি বলেছি তো, পুরনো মানে এই না সে ব্রিটিশ আমলের বই, পুরনো মানে 2 বছর বই, 1 বছর আগের বই পড়লেই হচ্ছে। ইশরাত বলছে হিরণময় শব্দের অর্থ কি? ইশরাত, এটা এখনকার যুগে জানা কোনো ব্যাপার না, আমার নামের অর্থ কি এটা তুমি একটু সার্চ করলে পেয়ে যাবা। ঠিক আছে, তোমার এটা দায়িত্ব দিলাম, তুমি সত্যিকার অর্থে যদি জানতে চাও গুগলে সার্চ করবা, দেখবা হয়ে গেছে। সারিয়ার বলছে ন্যূনতম বানানে এটা কি হবে? ভাই এটা এইভাবেই, এতদিন তুমি আমি জানতাম যে ন্যূনতম বানান হয়তো এইটা, তাই না? এতদিন তুমি আমি জানতাম কি যে ন্যূনতম বানান হয়তো বা এটা হবে, তাই না? কিন্তু বাস্তবে এই যে ন্যূনতম বানান এইটা, আমরা উচ্চারণ করি এইভাবে ন্যূন, এই জন্য আমরা এটা এইভাবে বলি, কিন্তু বাস্তবে শব্দটা হচ্ছে নুন। এখন ওই যে বাঙালি যেভাবে উচ্চারণ করে সেইভাবে তো সে লেখে, এই জন্য উচ্চারণ করে ন্যূনতম, লেখেও ন্যূনতম। আসলে শব্দটা হচ্ছে ন্যূনতম, মানে একেবারে কম। ঠিক আছে, ওকে। সো আজকে তাহলে আর বেশি কথা বলতে চাচ্ছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই অবশ্যই কি বলবো, পড়াশোনার সাথে থেকো, এবং তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা।